ভেনেজুয়েলা আক্রমণের পরে একেবারে ট্রাম্প আমাদের ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন, বলছেন যে যদি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করে তাহলে শুল্ক বাড়িয়ে দেবো। ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে। তো সবাইকে হুঁশিয়ারি দিচ্ছে, ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে। তার কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো ওর হয়ে উমেদারি করেছে না, ভুলে গেলে হবে। ইসকি বার ট্রাম্প সরকার, নমস্তে ট্রাম্প, এইসব করে ট্রাম্পের কাছে মাথা নত করেছে। তারপর অপারেশন সিন্দুর নাম করে আর একটা ছেলে খেলা করেছে। ট্রাম্প বারবার বলছে যে আমি সিজফায়ার করেছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী একবারও পাল্টা বলার সাহস দেখালেন না যে ট্রাম্প তুমি অসত্য কথা বলছো। ট্রাম্পের কাছে মাথা বিকিয়ে দিয়েছে ভারতবর্ষের মোদি। সেই জন্য ভারতবর্ষের মতো এত বড় দেশকে হুমকি দেওয়ার সাহস পায় ট্রাম্প। কখন? যখন আমেরিকা আগের তুলনায় অনেক দুর্বল। আর এই আমেরিকাকেই আমরা দেখেছি কীভাবে ভারতবর্ষের সরকার যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন ধমক দিয়ে আটকে রেখেছিল। তার বন্ধু ছিল পাশে তখন সোভিয়েত রাশিয়া, বামপন্থী পরিচালিত সোভিয়েত রাশিয়া সঙ্গে ছিল, সেভেন্থ ফ্লিটকে আটকে রেখেছিল। যে সাহস থাকে পা বাড়াও। আর আমাদের মোদি এখন মাথা নিচু করে গলা জড়িয়ে ধরে ট্রাম্পকে বলছেন এসো এসো আমার ঘরে এসো। কিন্তু 56 ইঞ্চি ছাতির কথা যে আমরা শুনি তাকেই হুঁশিয়ারি দিচ্ছে ট্রাম্প। 56 ইঞ্চি ছাতি তো আমি শুনেছি গন্ডারের হয় কিংবা জলহস্তির হয়, কোনো মানুষের হয় আমার জানা ছিল না। তিনি এখন মানে দুর্ভাগ্যজনক হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি অবিবেচকের মতো কথা বলতে ভালোবাসেন। কেউ যদি নিজেকে বলে বিশ্বগুরু, আমি দেখেছি এক মমতাকে আর মোদিকে দেখলাম নিজেরাই নিজেদের গুণগান করে, এবং গুণগান করে কী হয়েছে আজ পর্যন্ত, সেক্ষেত্রে তারা ক্রমশ ভারতবাসীর মান মর্যাদা মাটিতে লুটিয়ে দিয়েছে। আজকে পৃথিবীর কোনো দেশ ভারতবর্ষের সঙ্গে নেই। আমরা যখন অপারেশন সিন্দুর হলো তখন আমরা কি দেখলাম যে কোনো একটা দেশ তারা ভারতবর্ষের সঙ্গে দাঁড়িয়ে জোর গলায় বললেন না যে পাকিস্তান সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে। কিন্তু বাইরে বিদেশে গেলে তো মোদি মোদি স্লোগান হয়, সব মোদির এতে তো। আপনি যদি কোথাও গিয়ে ভাড়া করার লোক নিয়ে যান, বিদেশেও তো আরএসএসের ইউনিট আছে। তারা সাম্প্রতিককালে 3 কোটি টাকা খরচা করেছেন লবিং করার জন্য আমেরিকাতে। আমি তো আমার ফেসবুক পোস্টে দিয়েছিলাম, আজকে বলছি না। তাহলে লবিংটা করা হয় কেন, কী জন্যে? ওখানকার যারা ভারতীয় আছেন, যারা ওইখানকার অভিবাসী ভারতীয়, তাদের ডেকে নিয়ে এসে ভালো করে খাইয়ে দাইয়ে চিৎকার করে মোদি মোদি, সেই চিৎকার করে। ভাড়া করার লোক ওগুলো বটেই তো, কোনো সন্দেহ নেই। শতপ্রণোদিত হয়ে কোনো সুচিন্তিত মানুষ এইরকম গিয়ে মোদি মোদি করবে না। আজকে এই প্রথম ভারতবর্ষ স্বাধীনতার পর নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকায় প্রথম পাতায় আরএসএসের দাপাদাপি এবং সে তার ফলে মোদি সরকারের যে তাদের সঙ্গে সহমর্মিতার পরিণতিতে ভারতবর্ষ বিভাজিত, সেটা পরিষ্কার করে বেরোচ্ছে। ওদের যদি কোনো রকম আত্মসম্মান বোধ থাকতো তাহলে আর এরকম করতো না। মোদি বিরোধিতা করলেই বলে তারা দেশের বিরোধিতা করছে। হ্যাঁ, সে তো হতেই পারে। তো ওদের কাছে মোদি মানে দেশ, আর আমাদের কাছে দেশ মানে ভারতবর্ষের জনগণ। মোদি সেখানে একটা ক্ষুদ্র অংশ মাত্র। ট্রাম্প একেবারে ভেনেজুয়েলা আক্রমণের পর এবার ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে, দিয়ে বলছে যে রাশিয়া থেকে যদি তেল আমদানি করা বন্ধ না করেন তাহলে আমি শুল্ক আরও বাড়িয়ে দেবো। কি বলবেন, ভারতকে এরকম হুঁশিয়ারি দেবে ট্রাম্প? দেখুন, ভেনেজুয়েলার রাস্তায় সাধারণ মানুষ নেমে গেছে। তাহলে নির্বাচিত প্রেসিডেন্ট সকলে ভোট দেয়নি, কিন্তু যারা ভোট দেয়নি তারাও এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রাস্তায় নেমেছে। আমেরিকার পক্ষে কথা বলে কে? আমার দেশের মোদি। আমি মোদিকে প্রধানমন্ত্রী থেকে ব্যবসায়ী বেশি বলি। হ্যাঁ, যে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ব্যবসায়ী বেশি বলি। এরা আমার দেশের যারা গরুর মাংস খায়, গরুর মাংস নিয়ে ব্যবসা করে, তাদের উপর আক্রমণ করে, আর নিজেরা গরু নিয়ে ব্যবসা করে বাইরে গরুর মাংস নিয়ে। হ্যাঁ, তো ফলে এক জায়গায় দেশের মধ্যে গোমাতা, আর যখন ব্যবসায়িক স্বার্থ আসে তখন গোমাতা আর থাকে না। ফলে এরা ব্যবসায়ী, আর এই ব্যবসায় অতিরিক্ত মুনাফা করার জন্যে শোষণের মাধ্যমে, এটা শোষণের প্রক্রিয়া। যে গরুর মাংস বিক্রি করছে, যে গরুর মাংস খাচ্ছে, সবটাই তার অধিকারের মধ্যে পড়ে, আর্টিকেল 19 অধিকারের মধ্যে পড়ছে। হ্যাঁ, তাহলে আমি কি ব্যবসা করব স্থির করতে দিচ্ছে না আরেকজন ব্যবসায়ী।
কারণ সে ব্যবসা তার ফুলিয়ে ভাবটি বাড়াতে চায়। তাহলে এই ব্যবসায়িক সম্পর্কে যার আছে, সে দেশের প্রধানমন্ত্রী হলে যা হওয়ার তাই হচ্ছে। হ্যাঁ, কিন্তু সেখান থেকে আমেরিকার রক্তচক্ষুকে মোদি করবেন না, উপেক্ষা করবেন না। তারপরে আমেরিকার মতো একজন ট্রাম্প, তিনি আমাদের ভারতের প্রধানমন্ত্রী, ভারতবর্ষকে হুঁশিয়ারি দেবে যে শুল্ক বাড়িয়ে দেবো। এই সব বোঝাপড়া আছে। হ্যাঁ, ব্যবসা করতে গেলে সামনে একটা হয় আর পেছনে আরেকটা আলোচনা হয়। হ্যাঁ, যারা ব্যবসা করেন, আমি সব গল্প শুনেছি বিভিন্ন লোকের কাছ থেকে, যে বিল করছে 5 টাকার আর মাল যাচ্ছে 10 টাকার, বুঝেছেন? হয় না, ট্যাক্স বাঁচাতে হবে, হ্যাঁ, শুল্ক যদি ছাড় পাওয়া যায় ব্যবস্থা করতে হবে। দেখুন, এরা মাইন্ডসেট আছে। ফলে যারা ব্যবসায়ী হয় তারা এই মাইন্ডসেট নিয়ে, যাদের দুটো মুখ আর মুখোশ থাকে, ফলে এটা নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। তবে আজকে আমেরিকা ভারতকে থ্রেট দিচ্ছে, তার জায়গা নিজেই করেছে মোদি, যদি আমি ধরে নিই যে হ্যাঁ সত্যি থ্রেট এটা। যদিও আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট যে আসলে সেসব দেখাওয়া কিচ্ছু না, সব বোঝাপড়া আছে, ব্যবসায়িক স্বার্থে বোঝাপড়া আছে। হ্যাঁ, ফলে এগুলো নিয়ে দেশের মানুষের অনেক ভাবার কোনো কারণ নেই। আমাদের দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে, দেশের সংবিধানকে রক্ষা করতে হবে, বারে বারে যা বলি আমি। দেশের স্বাধীনতা বা সংবিধান কি সংকটে? নিঃসন্দেহে সংকটে। একটি ছেলে, সে শিক্ষিত ছেলে, প্রোগ্রেসিভ ছেলে, সে রাস্তায় নেমে সংবিধান রক্ষার লড়াইয়ে নেমেছে, তাকে মিথ্যেভাবে ইমপ্লিকেট করছে দিল্লি পুলিশ, আর আদালত তার রায়ের মধ্যে দিয়ে তাকে ইন্ডালজ করছে এই ধরনের মিথ্যে ইমপ্লিকেশনকে। হ্যাঁ, ফলে অবশ্যই দেশের সংবিধান সংকটে, যেখানে নির্বাচন নিরপেক্ষ হয় না, যেখানে জুডিশিয়ারি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, যেখানে পাবলিক সার্ভিস কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না, যেখানে সিএজি নিরপেক্ষ নয়, যেখানে সিবিআই নিরপেক্ষ নয়, সেখানে দেশের সংবিধান সংকটে নয়। আমরা গণতন্ত্র বলতে এখন তো ভোটের রাজনীতি বুঝি, গণতন্ত্র তো আমাদের সংবিধান সে কথা বলে না। একদিক থেকে যখন আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপনি ব্যবসায়ী হিসেবে দেখেন, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে মোদী বিরোধিতা মানে তারা দেশ বিরোধিতা বলে তকমা লাগিয়ে দেয়, দেশদ্রোহী বলে। হ্যাঁ, যারা দেশদ্রোহী তারা মোদীকে সমর্থন করে, আর মোদির পক্ষে এস্টাবলিশ করার জন্যে তারা দেশভক্ত যারা, দেশপ্রেমী যারা, ভক্ত না দেশপ্রেমী বলবো, তাদের বিপক্ষে একটা প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা করে। এরাই হচ্ছে আরএসএস। হ্যাঁ, ফলে আরএসএস তো আর দেশের ক্ষমতায় আসতে চায় না, তারা কি চায়? হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। হ্যাঁ, তাহলে কারা চায়? যারা ব্রাহ্মণিক্যাল থটসের পক্ষে, যারা ব্রাহ্মণ্যবাদের পক্ষে, তারা চায়। আমরা বলি কি, আমাদের দেশে আদিবাসী কারা? যারা আমাদের দেশে আদিবাসী, তারা তো কেউ আরএসএস করতে চায় না। তাই তাদেরকে সঙ্গে নেওয়ার জন্যে বিভিন্ন ছলনাও করে। হিন্দুদের জন্য হিন্দুস্তান, মুসলমানদের জন্য পাকিস্তান রয়েছে। এই দেশ আদিবাসীদের দেশ, যারা দেশের আদিবাসী তাদের দেশ এটা। এই যত বাকিরা আছেন, মুসলিম বলুন, সনাতনী বলুন, যাদের কথা বলা হচ্ছে, তারা সব এখানে জুড়ে বসেছে। ঠিক আছে, আমরা সবাইকে নিয়ে আমরা এই দেশ গঠন করেছি এখন। হ্যাঁ, এই দেশ আমাদের সকলের। কিন্তু যারা আদিবাসী, যাদের এই দেশ যাদের ছিল, অরিজিনাল যারা, এখানকার অরিজিন যারা, তারা কোথায়? তাদের অধিকার কোথায়? তাদের সংবিধান স্বীকৃত অধিকার কোথায়? তাদের উন্নয়ন কেন হচ্ছে না? তারা এখন সারাদিন না খেয়ে পড়ে থাকে কেন? তারা সারাদিন হারিয়ে খেয়ে পড়ে থাকে কেন? তাদের দুঃখ যন্ত্রণা ভুলে থাকার জন্য, দেশের নিপীড়ন থেকে নিজেদের মুক্তির জন্য তারা নিজেদেরকে রাস্তা খুঁজে বেড়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন ইন্ডিয়াকে ডিজিটাল ইন্ডিয়া করবেন, দেশ এগোচ্ছে, বন্দে ভারত ট্রেন হচ্ছে, আপনি বলছেন যে দেশ পিছিয়ে যাচ্ছে। ডিজিটাল ইন্ডিয়া করছেন আর মানুষ না খেয়ে মরছে। তাহলে একদিকে অন্নের অভাব আর অন্যদিকে আপনি বলছেন ডিজিটাল ইন্ডিয়া। আমরা মামলা করেছিলাম কলকাতা হাইকোর্টে, যে এই যে অনলাইন সব অ্যাপ্লিকেশান করতে দেওয়া হয়, এই অনলাইন সুবিধা কি সবার কাছে পৌঁছেছে? গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কি মানুষ পারে কম্পিউটারে অপারেশন করতে? তাদের কাছে সেই লেখাপড়া পৌঁছেছে? তাই যার কাছে লেখাপড়া পৌঁছায়নি, কম্পিউটার অপারেশন যে জানে না, তার কাছে ইন্টারনেট থাকা না থাকা কিছু এসে যায়? সে তো আগে চায় তার পেটটা ভরা থাক, 3 বেলা খাবার জুটুক, 2 বেলা খাবার জুটুক, শীতকালে তার বস্ত্র জুটুক, হসপিটালে তার চিকিৎসা জুটুক, হ্যাঁ, তার ছেলে মেয়েটা শিক্ষা জুটুক। কোথায়? কিন্তু মোদী যে বলেছিলেন 2 কোটি চাকরি হবে বছরে। মোদি একটা ভাওতাবাজ, তাই বলেছিলেন।
আর দেশের জনগণ স্থির করবে যে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ নির্বাচন করতে না পারে, তাহলে আগামী দিন নির্বাচন কমিশনের যে বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, এই ধরনের আইন মোদিই নিয়ে এসছে। তো আইন লাগবে না, মানুষ বুঝে নেবে নির্বাচন কমিশনকে, পিঠের ছাল চামড়া তুলে নেবে নির্বাচন কমিশনের। যদি নির্বাচন সংবিধানের যে অধিকার, সংবিধান রক্ষার যে দায় নির্বাচন কমিশন নিয়েছে, সেই দায় যদি পালন করতে না পারে, দেশের জনগণ রাস্তায় নেবে, ছাল চামড়া তুলে নেবে।